ধীমান সেনের সামনেই গিনিকে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি স্বস্তিকের সাথে কথা বলতে থাকে গীতা। স্বস্তিক গীতাকে জানায় গিনি বৌদি এখনও বাড়িতে ফেরেনি। গিনি বৌদি ধীমান সেনের বাড়িতে গেছে। গীতা এটা শোনার পরেই ঠিক করে ধীমান সেনের বাড়িতে যাবে। আর অন্যদিকে দেখা যায় ধীমান সেন কথা বলতে থাকে গিনির সাথে আর বলে যেভাবেই হোক অম্লান চ্যাটার্জিকে কোর্টে যাওয়াতে আটকাতে হবে। উনি যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় তাহলে কোনোভাবেই আমরা আর বেরোতে পারবো না, আমাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। এই ব্যাপারটা আপনাকে সামলাতে হবে। তখনই গিনি বলে আমাকে কেন বলছেন, আপনি অখিলেশকে বলুন, ও আটকে দেবে। তখন ধীমান সেন বলে ওকে বলা মানে আরও 2-4 জন গুন্ডাকে বলা, ব্যাপারটা আরও বেশি করে কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই আমি বলছি যে এই ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। যা হচ্ছে যেটা হচ্ছে সেটা আপনি আটকান। গিনি মুখার্জি, আপনার তো বড় একটা বিদেশি গাড়ি চাই, আপনার তো একটা বড় ডুপ্লে চাই, আমি সবটাই দেব, কিন্তু তার আগে অম্লান চ্যাটার্জিকে এই কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া থেকে আটকাতে হবে। বলুন আপনি কি পারবেন? গিনি তখন বলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমি 100% পারবো কিনা সেটা এখন জানাতে পারবো না। তখনই ধীমান সেন বলে বাহ, তাহলে একবার ট্রাই হয়ে যাক। এরপরেই ফোন করেছে গিনি মেহেককে আর বলে মেহেক তুমি ঠিক আছো? মেহেক তখন বলে আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে ফোন করলে যে? গিনি বলে আমি একদমই ভালো নেই, আমি না পেলাম ঘর, না পেলাম বর। তুমি তো একটা মেয়ে, তুমি একটা মেয়ের কষ্ট বোঝো না মেহেক? মেহেক তখন বলে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুমি কি চাইছো? গিনি বলে আমার তো অনেক কিছুই চাই, কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস আমার চাই, তুমি বলো না তুমি কি সেটা আমাকে দেবে? তখন মেহেক বলে আমার কাছে যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করব। তুমি তার আগে বলো যে তুমি আমাকে কি বলতে চাইছো। এরপর গিনি বলে যেটা আমি চাইবো সেটা তুমি দেবে, আমাকে প্রমিস করো। মেহেক বলে প্রমিস করার কি আছে, যখন বলেছি দেব তো দেব, তুমি বলো। কিন্তু গিনি ইচ্ছে করে মেহেককে দিয়ে মানে প্রথম থেকেই প্রমিস করাতে চাইছিল আর বলে তুমি তোমার স্বামীর দিব্যি দিয়ে বলো, যেটা আমি বলবো সেটা তুমি শুনবে। কেউ চুপ করে আছো কেন, বলো। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই মেহেক ভাবছিল, কি এমন কথা বলবে গিনি বৌদি যার জন্য প্রমিস করিয়ে নিচ্ছে। গিনি তখন বলে তুমি আমাকে কিন্তু প্রমিস করেছো, তুমি তোমার স্বামীর নাম নিয়ে দিব্যি খেয়েছো। তুমি এক কাজ করো, তুমি তোমার শ্বশুরমশাইকে কোর্টে এসে সাক্ষী দিতে দিও না, কোনোভাবেই দিও না। আর এটা শুনে অবাক হয়ে যায় মেহেক আর বলে এসব তুমি কি বলছো গিনি বৌদি, তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? গিনি বৌদি তোমার এই আবদার আমি রাখতে পারবো না। গিনি তখন বলে তুমি তো আমাকে ছুঁয়ে কথা দিলে আর বললে স্বামীর দিব্যি খেয়েছো, এরপর তুমি ঠিক করো তুমি কি করবে আর কি করবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই মেহেক ভাবে কি করব আমি এখন। এরপর চলে এসেছে গীতা আর বলে মেহেককেও নিয়ে টানাটানি শুরু করেছিস, আর কত নিচে নামবি তুই? নিচে নামতে নামতে একদম তো তলানিতে গিয়ে ঠেকেছিস, তারপরেও এই অন্যায়গুলো কি করে করতে পারিস? তখনই গিনি বলে এই শোন, আমি না তোর কাছ থেকে শুনবো না যে আমায় কি করতে হবে আর কি হবে না, আমার যা যা ইচ্ছা আমি সবটাই করব, কিন্তু তুই মাঝখানে ঢুকবি না। গীতা তখন বলে ঢুকতে তো আমাকে হবেই, তুই যা করছিস সেটা অন্যায় করছিস। তুই ওই মুখার্জি বাড়িটাকে ভালোবাসিস না, তুই তো ওই বাড়ির বউ, ওই বাড়ির বউ হয়ে এই বাড়িতে এসে এই রকম কি করে করতে পারলি? গিনি বলে বেশ করেছি, অগ্নিজিৎ মুখার্জি কোনোদিনও আমাকে ওই বাড়ির বড় পুত্রবধূ বলে মেনে নেবে না, আর আমার সাত্বিক সে তো আমাকে ভালোই বাসে না, তাই আমার জীবনে হ্যাপি থাকার সম্পূর্ণ অধিকার আমার আছে, আর সেটা যেভাবেই হোক না কেন। ঠিক তখনই গীতা বলে আমি বুঝতে পারছি না দিদি, তুই কেন এরকম ইম্যাচিওরের মতন কথা বলছিস, তুই একবার বাড়ি ফিরে চল। কিন্তু কোনোভাবেই গিনিয়ে যেতে চায় না। এরপরে গীতা বলে ধীমান সেন, আমি যদি কোর্টে আপনার শাস্তির ব্যবস্থা না করেছি তো আমার নামও গীতা নয়, এবারে বুঝবেন কত ধানে কত চাল। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় গিনি বলে কিচ্ছু করতে পারবি না তুই, তোর পক্ষে কিছু করা সম্ভব নয়। অগ্নিজিৎ মুখার্জি এতটা রাত হয়ে গেছে তাও জেগে রয়েছে, একবার এদিক একবার ওদিক করতে থাকে। আর ঠিক তখনই চলে এসেছে গীতা
আর বলে, বাবা আপনি ঘুমাননি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মেয়েরা বাইরে থাকলে কারই বা ঠিকঠাক ঘুম আসে, তুমি কোথায় গিয়েছিলে? গীতা তখন বলে, আমি ধীমান সেনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দিদিকে দেখতে পেলাম আর দিদিকে জব্দ করলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এত রাতে বাইরে রয়েছো, তুমি এক্সপেক্ট করছো যে আমার ঘুম আসবে, সেটা কখনোই সম্ভব নয়। যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। স্বস্তিক বলে, ড্যাড তুমি একটু শান্ত হও। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি এতটাই কষ্টের মধ্যে রয়েছে যে আর শান্ত হতে পারছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা গিনি কি করেছে? বলো গিনি কি করেছে? গিনি তখন বলে, আমি যাই করি না কেন তাতে আপনার কি যায় আসে বলুন তো? আপনি এরকম করছেন কেন? তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, যেটা করছো সেটা অন্যায় করছো। তোমার বোনকে দেখে শেখো, সে এই পরিবারের জন্য কত কি না করছে, আর তুমি কি না এই পরিবারটাকে রাস্তায় নামানোর প্ল্যান করছো। তখনই অগ্নিজিৎ মুখার্জির দিকে তাকিয়ে গিনি বলে, বেশ করেছি, আমাকে যখন এই বাড়িতে কোনো সম্মান দেওয়া হচ্ছে না তখন তো আমি এটুকু করবই, তাই না? এরপর স্বস্তিক বলে, ড্যাডের সাথে ভদ্রভাবে কথা বলো। তখন গিনি বলে, তুমি আমাকে শেখাবে ভদ্রভাবে কি করে কথা বলতে হয়? আর এই যে আমার বর সাত্বিক, তাকে তো হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। কতবার করে রিকোয়েস্ট করেছিলাম, কতবার করে সবটা বুঝিয়েছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথা শুনলো না। ও আমাকে কখনো ভালোবাসতে পারেনি আর পারবেও না। আমাকে যে যা বলছে আমি তাই করব। টাকা আমাকে ইনকাম করতেই হবে, আর আমার একটা বড় বিদেশি গাড়ি চাই। এই সমস্ত স্বপ্ন পূরণ করবে ধীমান সেন। তাই ধীমান সেনকে সাহায্য করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়েছে আমার। বুঝতে পেরেছেন? আর বাবা, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি জেলে যাচ্ছেন এটা কনফার্ম। তখনই গীতা বলে, না বাবা জেলে যাবে না, তার জন্য আমি আছি। সব ব্যাপারকে আমি বাবাকে প্রোটেক্ট করবই। এর মধ্যেই মনে মনে একটা কথা অগ্নিজিৎ মুখার্জি ভাবছে, গীতা আছে বলেই হয়তো আমি এতটা সাহস পাচ্ছি, না হলে এতটা সাহস পেতাম না। এর মধ্যেই গীতা চলে গেছিল বাড়িতে আর অনেক কথা বলছিল। ঠিক তখনই ফোন করেছে পদ্ম আর বলে, উকিল দিদি আজকে বাড়িতে কি রান্না হবে? তখনই গীতা বলে, তো কি খেতে ইচ্ছা করছে বল, কচুরি আর আলু। এক কাজ কর, তুই বল কচুরি করতে আর আলুর দম বানাতে। তখনই পদ্ম রতিদেবীকে বলে, আমি যেটা বলছি সেটাই করুন। গীতা বৌদি অর্ডার করেছে, আপনি আমার জন্য রান্না করে নিয়ে আসুন। কৃপান তখন বলে, যাও যাও মা, দেরি করো না, রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। তুমি যদি রান্না করতে দেরি করো তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে, আর সেটা আমি তো কোনোভাবেই চাইছি না। তাই যেভাবেই হোক আগে ওকে খুশি রাখার চেষ্টা করো।